চাঁদের এই স্যাটেলাইট ছবিটা ভালো করে দেখুন। ধুলোর ওপর পায়ের ছাপ আর শেষবার সেখানে যাওয়া ক্যাপসুলের একটি অংশ এখনো দেখা যাচ্ছে। এটা ছিল অ্যাপোলো 17। 50 বছরেরও বেশি সময় আগে মানুষকে চাঁদে নেওয়ার প্রতিযোগিতার শেষ অভিযান। এখন আবার চাঁদে ফেরার নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে, কিন্তু এখনই কেন? আর এতদিনই বা লাগলো কেন? নতুন এই প্রতিযোগিতা বুঝতে হলে আমাদের একটু আগে ফিরে যেতে হবে। 1960-এর দশকে প্রথম মহাকাশ প্রতিযোগিতাটি ছিল মূলত যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, যারা বিশ্বের পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করার জন্য ভূ রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রদর্শনের চেষ্টা করছিল। কক্ষপথে প্রথমে একটি বস্তু, প্রাণী আর একজন মানুষ পাঠিয়েছিল রাশিয়া, কিন্তু 1969 সালে মানুষকে চাঁদে পাঠানোর দৌড়ে জয়ী হয় যুক্তরাষ্ট্র। 1972 সালের মধ্যে 12 জন মার্কিন নভোচারী চাঁদে গিয়েছিল। এরপর সেই অভিযানগুলো বন্ধ হয়ে যায়। 1972 সালের পর যুক্তরাষ্ট্র চন্দ্র অভিযান আর এগোয়নি, কারণ কর্মসূচিটি ছিল খুবই ব্যয়বহুল। এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছিল। প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন, আমরা তো সেখানে আগেই গেছি, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই প্রতিযোগিতায় আমরা সোভিয়েত ইউনিয়নকে হারিয়েছি। আমেরিকা তখনও চাঁদে ফেরার কথা বলে যাচ্ছিল। Back to the moon, back to the future. Returning to the moon is an important step for our space program. কিন্তু নজর সরে যায় স্যাটেলাইট ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো অন্যান্য বিষয়ের দিকে। এই ফাঁকে চীন নিজস্ব চন্দ্র কর্মসূচি গড়ে তোলে। 2006 সালে তাদের প্রধান বিজ্ঞানী বলেন, চন্দ্র অভিযান একটি দেশের শক্তির প্রতিফলন। 2013 সালে চাঁদে মানুষ ছাড়া একটি যান অবতরণ করায় চীন, যা 70-এর দশকের পর আর কেউ করেনি। বিষয়টিতে নতুন করে মনোযোগ দেয় যুক্তরাষ্ট্র। আজ আমি যে নির্দেশনায় সই করছি তা আমেরিকার মহাকাশ কর্মসূচিকে নতুন করে মানবীয় অনুসন্ধান ও আবিষ্কারের দিকে নিয়ে যাবে। চীন স্পষ্ট করে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের 60-এর দশকের সাফল্যের পথ অনুসরণ করতে চায় এবং মানুষকে চাঁদে নামাতে চায়। যুক্তরাষ্ট্র চায় না চীন একাই সেটা করুক, ফলে দুপক্ষের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর দুই দেশই বলেছে আগামী কয়েক বছরের মধ্যে তারা আবারও মানুষকে চাঁদে পাঠাতে চায়। এজন্য যুক্তরাষ্ট্রের আর্টেমিস নামে একটি প্রকল্প রয়েছে। প্রথম ধাপটি ছিল 2022 সালে মানুষ ছাড়া চাঁদের প্রদক্ষিণ। দ্বিতীয় ধাপে 50 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো চাঁদের চারপাশে প্রদক্ষিণ। তবে তৃতীয় ধাপ অর্থাৎ 2027 সালের আগে মানুষকে চাঁদের পৃষ্ঠে নামানোর কোনো পরিকল্পনা নেই। বর্তমান অগ্রগতি প্রথমবারের মহাকাশ প্রতিযোগিতার তুলনায় ধীর, কারণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তখন ঝুঁকি নেয়ার মানসিকতা এখনকার তুলনায় অনেক বেশি ছিল। অনেক দিক থেকেই অ্যাপোলো নভোচারীরা ভাগ্যবান ছিলেন। মহাকাশ ভীষণ ঝুঁকিপূর্ণ। রকেট মানে শত শত টন বিস্ফোরক জ্বালানি। নভোচারীদের চাঁদে পাঠাতে স্পেস লঞ্চ সিস্টেম নামে একটি নতুন রকেট তৈরি করেছে নাসা। আর স্পেসএক্স বা ব্লু অরিজিনের মতো বেসরকারি কোম্পানিগুলো অবতরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তৈরি করছে, যাতে খরচ কমিয়ে আনা যায়। একেই আবার আর্টেমিস কর্মসূচির দেরি হবার অন্যতম কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। Look at the architecture that we have developed to land American astronauts on the moon. Fire. It is extraordinarily complex. It is highly unlikely that we will land on the moon before China. চীনের লক্ষ্য 2030 সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানো। তারা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো প্রতিযোগিতায় নেই। 中国无意和任何国家搞太空竞赛，我们也不谋求所谓的太空优势。কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলছেন তাদের লক্ষ্য মহাকাশ শক্তিতে পরিণত হওয়া। মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। We cannot lose the moon and lose the race to the moon to China. If we fall behind, if we make a mistake, we may never catch up.
and the consequences could shift the balance of power here on Earth. যুক্তরাষ্ট্র ও চীনের কর্মসূচি যতই গিয়েছে ততই চাঁদকে ঘিরে দুই ধরনের পরিকল্পনা গড়ে উঠেছে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস অ্যাকর্ডস, যেখানে ভারত সহ প্রায় 60টি দেশ সই করেছে। ভারত নিজেই একটি বড় মহাকাশ শক্তি। অন্যদিকে রয়েছে চীনের নেতৃত্বে গড়ে ওঠা ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। সেখানে প্রধান সহযোগী রাশিয়া সহ প্রায় 10টি দেশ এই উদ্যোগে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশেরই লক্ষ্য চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করা, আর সেখানে আগে পৌঁছানোই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদের আকার আফ্রিকার সমান, আর সেখানে নির্দিষ্ট কিছু এলাকাতেই মূল্যবান সম্পদ রয়েছে। যে দেশ আগে সেখানে পৌঁছে স্থায়ী অবকাঠামো গড়ে তুলবে, কার্যত নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। এরপর অন্য কোনো দেশ সেখানে নামতে চাইলে তাদের অনুমতি প্রয়োজন হবে। এ কারণে চাঁদের দক্ষিণ মেরুর দিকে নজর দেওয়া হচ্ছে, কারণ এর গভীর গর্তগুলোতে বরফ আকারে পানি রয়েছে। চাঁদে মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য এই পানি খুব জরুরি। তা কেবল নভোচারীদের খাওয়ার জন্য না, বরং পানি হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি হওয়ায় সেখান থেকে অক্সিজেন আলাদা করে শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। আর হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করলে তার রকেট জ্বালানিতেও পরিণত হতে পারে। এবার আমরা শুধু পতাকা গেড়ে পায়ের ছাপ রেখেই ফিরব না, বরং ভবিষ্যতে মঙ্গলে অভিযানের জন্য ভিত্তি স্থাপন করব। হয়তো একদিন আরো বাইরে, অন্য আরো জগতে পৌঁছানোর পথ তৈরি করব। তাদের যুক্তিতে চাঁদ হবে সেই অবকাঠামোগত ও মানব উদ্ভাবনের কেন্দ্র, যেখানে চন্দ্র সম্পদ ব্যবহার করে নিজেদের সক্ষমতা গড়ে তোলা যাবে। এই সম্পদের কিছু লুকিয়ে আছে চাঁদের ধুলোতে। এর মধ্যে রয়েছে পৃথিবীতে অত্যন্ত বিরল ও ব্যয়বহুল হিলিয়াম-3, যা একদিন পারমাণবিক ফিউশন ও রিঅ্যাক্টরের জ্বালানি হতে পারে। তবে এখনো পর্যন্ত চাঁদ থেকে এটি তোলার কোনো চেষ্টা করা হয়নি। চাঁদে আপনাকে সব ধরনের সরঞ্জাম পাঠাতে হবে। এরপর সেখানে সেই সব উপকরণ প্রক্রিয়াজাত করতে হবে। হিলিয়াম-3 সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করতে হবে, আবার তা পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। এই পুরো প্রক্রিয়ার খরচ হবে বিপুল। প্রশ্ন হলো, এর সুফল কি সেই খরচের যোগ্য হবে? চাঁদে ফেরার এই নতুন প্রতিযোগিতায় এমন অজানার সংখ্যা অনেক, কিন্তু লক্ষ্যগুলো স্পষ্ট। প্রথম মহাকাশ প্রতিযোগিতা ছিল মূলত বিভিন্ন অভিযানকে কেন্দ্র করে, আর আজ যে মহাকাশ প্রতিযোগিতা আমরা দেখছি তা হল কার্যক্রম কেন্দ্রিক। এটা শুধু একটা অভিযান না, বরং নানা কার্যক্রমের সংযোগ, যা মহাকাশকে দীর্ঘমেয়াদী ও টেকসইভাবে ব্যবহারের সক্ষমতা গড়ে তুলবে।